ওয়েলকাম টু জিপিটি একাডেমি। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি তোমাদের পঞ্চম শ্রেণীর রায়মার্ডেন প্রশ্নবিচিত্রাটা তোমাদের তৃতীয় পর্যায়ক্রম মূল্যায়নে আমি তোমাদের ১২ নম্বর মডেল স্কুলটা সম্পূর্ণ সমাধান করব। ইতিপূর্বে আমি তোমাদের জন্য মোট ১১টি মডেল স্কুল সম্পূর্ণ সমাধান করেছি। সেই ভিডিও ক্লাসগুলো বা সেই ক্লাসগুলো আমি আমার এই ভিডিও ডেসক্রিপশানে লিখে রাখবো, লিঙ্কগুলো দিয়ে রাখবো। তো আর এছাড়াও তোমরা আমার চ্যানেলের প্লেলিস্ট থেকেও তোমরা সেখান থেকে তৃতীয় ইউনিট টেস্টের পঞ্চম শ্রেণীর তৃতীয় ইউনিট টেস্টের গণিতের মডেল স্কুলগুলোও দেখতে পাবে। চলো, আজকের আমি তোমাদের এই ১২ নম্বর মডেল স্কুলটা আমি সম্পূর্ণ সমাধান করব। চলো, প্রথম প্রশ্ন কি বলেছে? ঘনক একটি বিশেষ ধরনের কি বলেছে? বেলন, শঙ্কু, আয়তঘন না গোলক? কোনটা হবে বলো তো? ঘনক একটি বিশেষ ধরনের কোনটা হবে? ঘনক একটি বিশেষ ধরনের আয়তঘন হবে। আয়তঘন। ঘনক একটি বিশেষ ধরনের আয়তঘন, কিন্তু মনে রাখবে সমস্ত ঘনক কিন্তু কখনোই আয়তঘন হয় না, এটা মনে রাখবে। সুতরাং ঘনক একটি বিশেষ ধরনের কী হবে? আয়তঘন। হয়ে গেছে? শঙ্কু বা বেলন বা গোলক এগুলো হবে না। বুঝেছে? টোপরের আকৃতি কেমন? টোপর জানি আমরা শঙ্কু আকৃতি টোপর হয়ে থাকে। টোপরের আকৃতি শঙ্কু আকৃতি। কী আকৃতি? শঙ্কু আকৃতি টোপর। অপশন নম্বর আ তোমাদের সঠিক উত্তর। টোপর দেখো, টোপরটা আমরা কীভাবে অঙ্কন করি? টোপরটা ঠিক বরের টুপি জানি আমরা, প্রত্যেককে আমরা বরের টুপি কেমন হয় বা শঙ্কু আকৃতি বরের টুপি কেমন হয় সেটা আমরা জানি। কেমন? বা চোঙ বা চুঙ্গি, যেগুলো আমরা তেল বা মেশিনে বা বাইকে যে আমরা তেল ভরি যে চুঙ্গির সাহায্যে, সেগুলো হচ্ছে তোমার শঙ্কু আকৃতি হয়ে থাকে। আর মূলত বরের টুপি তোমাদের এইরকম হয়ে থাকে। বরের টুপির দুটি তল থাকে, একটা বক্রতল থাকে, আর একটা সমতল থাকে। এই প্রান্তটা কী হয়? বক্রতল হয়, আর এই প্রান্তটা হয় কি? সমতল। বুঝেছে? তাহলে বরের টুপি বা শঙ্কু আকৃতির ঘনবস্তুর দুটি তল থাকে, একটা হচ্ছে বক্রতল, একটা হচ্ছে সমতল। বুঝেছে? চলো, পরের প্রশ্ন দেখি আমরা। পরের প্রশ্ন কি বলা হচ্ছে? পরের প্রশ্ন বলা হচ্ছে, দেখো যে ঘনবস্তুর মাত্রা ৩টি, ১টি, ০, ২। তাহলে আমরা জানি ঘনবস্তুর মাত্রা হয় ৩টি। কি কি? একটা হচ্ছে ঘনবস্তুর মাত্রা ৩টি হয়। ঘনবস্তুর মাত্রা ৩টি। এক হচ্ছে দৈর্ঘ্য, ২ প্রস্থ, আর ৩ হচ্ছে উচ্চতা। বুঝেছে? এই ৩টি কিন্তু মাত্রা ঘনবস্তু। যে কোনো ঘনবস্তু ৩টি মাত্রা থাকতে পারে, আর দৈর্ঘ্য, প্রস্থ ও উচ্চতা। কেমন? পরের প্রশ্ন দেখি আমরা। পরের প্রশ্ন কী বলা আছে? যে একটি আয়তঘন হলো জলের পাইপ, পেন্সিল বাক্স আর মার্বেল। আয়তঘন আমরা জানি যার দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা থাকবে এবং তল সংখ্যা 6টি থাকবে, শীর্ষবিন্দু 8টি এবং ধার থাকবে 12টি। সেগুলোকে আমরা কি বলবো? আয়তঘন বলবো। যেমন ইট। কেমন? ইট একটি আয়তঘন। এরকম ইটের আকৃতি কেমন হয়ে থাকে? ইটের আকৃতি কোন ঘনবস্তুটা হয়ে থাকে? দেখতে পাচ্ছি আমরা এখানে পেন্সিল বাক্স কিন্তু ইটের আকৃতি হয়ে থাকে। সুতরাং এই পেন্সিল বাক্স হবে তোমাদের সঠিক উত্তর। ঠিক আছে? চলো, পরের প্রশ্ন দেখি আমরা। একটি আয়তঘন হলো, এটা হয়ে গেছে। লুডোর ছক্কার আকৃতি কেমন হয়? লুডোর ছক্কার আকৃতি ঘনক আকৃতি, শঙ্কু আকৃতি, গোলক আকৃতি, চোঙ আকৃতি। দেখো, লুডোর ছক্কা আমরা জানি, লুডোর ছক্কা কেবলমাত্র ঘনক আকৃতি হয়ে থাকে, সেটা আমরা প্রত্যেককেই জানি। বুঝেছে? তাহলে আয়তঘন একটি বিশেষ ধরনের কি বলতো? আয়তঘন হলো একটি বিশেষ ধরনের কি? প্রিজম, না পিরামিড, না চোঙ, না শঙ্কু? তাহলে আয়তঘন একটা হলো একটি বিশেষ ধরনের কি হয়? প্রিজম হবে, প্রিজম। আয়তঘন হলো একটি বিশেষ ধরনের কি হচ্ছে? প্রিজম। ঠিক আছে? চলো, পরের প্রশ্ন দেখি আমরা। যে ৬ থেকে প্রশ্ন, শঙ্কুর তলদেশ ড্যাশ আকৃতি। শঙ্কুর তলদেশ কি হয় বলতো? বৃত্তাকার, ত্রিভুজাকার, বর্গাকার ক্ষেত্র, বর্গাকার না আয়তক্ষেত্রাকার? আমরা জানি শঙ্কুর তলদেশ হচ্ছে গোলাকার হয়ে থাকে বা বৃত্তাকার। গোলাকার বা বৃত্তাকার হয়ে থাকে। অপশন নম্বর সঠিক উত্তর, বৃত্তাকার। ঠিক আছে? চোঙের বক্রতল কি হয়? চোঙের বক্রতল ১টি, ২টি, ৩টি, ৪টি। আমরা জানি চোঙের বক্রতল হয় 1টি হয়। চোঙের বক্রতল সর্বদা 1টি হয়, সমতল 2টি হয়, আর বক্রতল কি হয়? 1টি হয়। সমতল 2টি হয়, আর বক্রতল কতগুলো? 1টি হয়। দেখো, চোঙ যদি আমরা অঙ্কন করি, এই যে চোঙ, দেখো আমরা আমরা পাইপ জানি, চোঙ না জানলে আমরা পাইপ জানি। পাইপের কিন্তু 3টি তল হচ্ছে, দুদিকে 2টি সমতল হচ্ছে, আর দিকটা হচ্ছে কি? রাউন্ড, অর্থাৎ এটা হচ্ছে বক্রতল। এটা কি হচ্ছে? এটা হচ্ছে তোমাদের বক্রতল হচ্ছে। আর
আর দুটি হচ্ছে সমতল। তাহলে চোঙের বক্রতলের সংখ্যা কতগুলো হবে? একটি হবে। বুঝে গেছে? পরের প্রশ্ন থেকে আমরা 6 দাগের 0, 1, 1, 2, 3, 5, 8, 10, 11, 12, 13 কী বলা আছে? এখানে একটা ইন্টারেস্টিং ব্যাপার দেখো, 10, 1 সরি 0, 0, 1, 1, 2, 3, 5, 8 এই অঙ্কগুলো কী হচ্ছে? 10, 11, 12, 13। তাহলে কী হবে বলো তো এখানে? এখানে উত্তর হবে গিয়ে 13 হবে। তোমাদের সঠিক উত্তর কী হবে? 13 হবে। দেখো 0-র পর 1 হচ্ছে ডিস্ট্যান্স, 0-এর সঙ্গে 1 যোগ করলে 1 হচ্ছে, 1-এর সঙ্গে 1 দেখো বাড়ছে, 1-এর সঙ্গে 1 দেখো 1 হচ্ছে। যদি আমরা 0-এর সঙ্গে 1-এর সঙ্গে 0 যোগ করি কত হচ্ছে? 1 হচ্ছে। তাহলে 1 আর 1 যোগ করি কত হচ্ছে? 2 হচ্ছে। আর 2 আর 1 যোগ করি কত? 3 হচ্ছে। 3 আর 2 যদি যোগ করি কত হচ্ছে? 5 হচ্ছে। 5, 3 যোগ করলে কত হচ্ছে? 8 হচ্ছে। আর 8, 5 কত হচ্ছে? কত হবে? 8, 5 যোগ করলে কত হবে? 13 হবে। এখানে কত হচ্ছে? 13। বোঝা গেছে? চলো পরের প্রশ্ন দেখি আমরা। পরের প্রশ্ন হচ্ছে 10, 50, 25 এর বলেছে এর পরবর্তী সংখ্যাটা কত হবে? দেখো আমরা 100 বলেছে, 100, 50, 25 ক্রমশই নামছে, 25 করে নামছে। তাহলে এখানে কত হবে? 25 এর অর্ধেক হচ্ছে। প্রতিটা সংখ্যার অর্ধেক দেখো, 100-র অর্ধেক 50, 50-এর অর্ধেক 25 আর 25-এর অর্ধেক কত হবে? 12.5 অর্থাৎ 12.5 হবে। এই 12.5 হবে তোমাদের সঠিক উত্তর। বুঝা গেছে? তাহলে কী বোঝালাম তোমাদের? উপরের সংখ্যার গণিতটা বোঝালাম আমি কি? যে 0-এর সঙ্গে যদি আমরা 1 যোগ করি কী হয়? 1 হচ্ছে। তাহলে আবার 1 আর 1 যোগ করি কত হচ্ছে? 2 হচ্ছে। আবার 1 আর 2 যোগ করি কত হচ্ছে? 3 হচ্ছে। আর 3 আর 5 যোগ করি কত হচ্ছে? 8 হচ্ছে। আর 8, 5 যোগ করলে কত হচ্ছে? 13 হচ্ছে। বোঝা গেছে? আর নিচেরটা হচ্ছে দেখো প্রতিটা প্রথম থেকে প্রতিটা সংখ্যার কী হচ্ছে? অর্ধেক হচ্ছে। 100-র অর্ধেক কত হচ্ছে? 50 আর 50-এর অর্ধেক কত হচ্ছে? 25 আর 25-এর অর্ধেক কত হবে? 12.5 হবে। এখানে উত্তর কত হবে? 12.5। বোঝা গেছে? চলো পরের প্রশ্ন দেখি আমরা। 2 দাগের নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও যে কোনো 10টি। কয়েক দাগের প্রশ্ন দেখো, সর্বাধিক কতজনের মধ্যে 22টি গোটা লিচু ও 66টি গোটা কালোজাম সমান ভাগে ভাগ করা যাবে? তাহলে এক্ষেত্রে আমরা জানবো যে এক্ষেত্রে আমাদের কী করতে হবে? এক্ষেত্রে হবে তোমাদের গসাগু নির্ণয় করতে হবে। কত? গোসাগু নির্ণয় করতে হবে। 22 আর 66-র মধ্যে গসাগু নির্ণয় করলে সেখানে সর্বাধিক হলে মনে রাখবে, সর্বাধিক যদি বলা হয় তাহলে সেক্ষেত্রে গসাগু নির্ণয় করতে হবে। আর সর্বনিম্ন মান যদি হয় লসাগু হবে। এক্ষেত্রে হবে যে 22 আর 66 কত কী করবে তোমরা? গসাগু করবে। অর্থাৎ প্রথমে লসাগুর মতো করবে। 22 আর 66 কী হচ্ছে? কোন সংখ্যা দ্বারা বিভাজ্য হবে? 11 দ্বারা বিভাজ্য হবে। 11 দুগুণে 22 আর 11 11 6 66 হয়েছে। তারপরে দেখো 2 আর 6 কোন সংখ্যা দ্বারা বিভাজ্য হবে? 2 দ্বারা বিভাজ্য হবে। 2 একে 2 আর 2 3 6। দেখো এই প্রান্ত বা এই ধারের সংখ্যাগুলোর গুণফল হবে গসাগু। অতএব গসাগু কত হবে? গসাগু সমান কত হচ্ছে? 11 গুণিতক 2 সমান কত হচ্ছে? 22 হচ্ছে। কত হচ্ছে? 22 হচ্ছে। তাহলে অতএব কী হবে? এখানে অ্যান্সারটা কী হবে তোমাদের? যে কালোজাম সমান ভাগে ভাগ করা যাবে। অর্থাৎ সমানভাবে 22 জনের মধ্যে সর্বাধিক কতজনের মধ্যে? অতএব লিখবে অতএব 22 জনের মধ্যে সর্বাধিক 22 জনের মধ্যে সমান ভাগে ভাগ করা যাবে। বোঝা গেছে? চলো পরের প্রশ্ন দেখি আমরা। পরের প্রশ্ন কী বলা হচ্ছে দেখি আমরা। পরের প্রশ্ন বলা আছে যে 2 এর খ দেখো, 2 এর খ বলা হচ্ছে। 2 এর খ কী বলছে? যে 2 এর খ বলছে যে 2/7 কী বলা আছে? 2/7 ও 2/11 এর মধ্যে কোনটি ছোট কোনটি বড়? দেখো আমরা এই রকম ভগ্নাংশের সংখ্যাগুলো যদি ছোট বড় নির্ণয় করি, প্রথমে আমরা কী করব? যে প্রথমে সংখ্যাগুলো আমরা পরপর লিখে রাখবো। লিখে আমরা কী করব? হরগুলোকে লসাগু করব। 7 আর 21কে আমরা কি লসাগু করব। লসাগু করি তাহলে 7 একে 7, 7 3 21 কত হচ্ছে? 7 গুণিতক 3 কত? 7 3 21। তাহলে কি হলো? তো এদের লসাগু কত হলো? লসাগু হলো 21 হলো। তাহলে আমরা এই সংখ্যাগুলো পুনরায় লিখব। 2/7, 2/21 গুণিতক দিয়ে দেবো ইকুয়ালস টু দেবো। এই যে লসাগু করেছি লসাগু মানটা নিচে বসে দাও।
লসগু মানটা নিচে বসে দাও। এবার দেখো 7-এর সঙ্গে কত গুণ করলে 21 হবে? 7 3-এ 3 নিচে লিখলে উপরে 3 বসে দাও। 11-এর সঙ্গে কত গুণ করলে 21 হবে? 11 এখানে সরি 7 আচ্ছা এখানে কত আছে? 21 আছে, 11 নয় 21। তাহলে 21 এর সঙ্গে 1 যদি গুণ করি 21 হচ্ছে, নিচে গেলে উপরে 1 বসে দাও। তাহলে 21 একে 21 হচ্ছে আর 2 একে 2 হচ্ছে, আর 7 3-এ 21 হচ্ছে আর 3 2-গুণে 6 হচ্ছে। এবার দেখো তো তোমরা কোনটা সবথেকে বড় রাশি? দেখতে পাচ্ছি আমরা 6/21 সবথেকে বড় রাশি, অর্থাৎ 2/7 হচ্ছে সবথেকে বড়। তাহলে ছোট কোনটা হলো? ছোট 2/21 অর্থাৎ 2/11 ছোট। তাহলে ছোট কোনটা হলো? ছোট হলো দেখো 2/21 ছোট, আর বড় কোনটা হলো? বড় হলো 2/7। বুঝেছো? মনে রাখবে এরকম প্রশ্ন সহজে বোঝা যাবে। দেখো যখন লব একই থাকবে আর হরগুলোর মান যদি ক্রমশ বৃদ্ধি পায় সেক্ষেত্রে ভগ্নাংশের মান কী হয়? কমে। আর যখন লব একই থাকবে হর কমবে সেক্ষেত্রে ভগ্নাংশের মান কি বৃদ্ধি পাবে। বোঝা গেছে? চলো এভাবে তোমরা শর্টকাটে করতে পারো। তাহলে এদিকে দেখো তার পরের প্রশ্ন দেখতে পাচ্ছি আমরা গয়ের দাগের প্রশ্ন, মিশ্র ভগ্নাংশকে অপকৃত ভগ্নাংশে পরিণত করো। দেখো এখানে মিশ্র ভগ্নাংশ হচ্ছে 15 পূর্ণ 3/8 বা 15 পূর্ণ 8-এর 3। তাহলে একে যদি আমরা মিশ্র ভগ্নাংশে অপকৃত ভগ্নাংশ করি, প্রথম কি করব আমরা? প্রথমে আমরা হরের সঙ্গে পূর্ণ সংখ্যার গুণ করব। 15 সঙ্গে 18 গুণ করি। তাহলে 15 সঙ্গে যদি 18 গুণ করি 8 গুণ করি, 8 5 40 শূন্য হাতে 4, 8 8 9 10 11 12, 8 4 কত হবে? 12 120। এই 120 15 সঙ্গে 8 গুণ করেছি এবং তার গুণ করার পর যে মান বেরোবে তার সঙ্গে কত হবে? লব যোগ করবে। লব কত আছে? 3 আছে, যোগ করে দাও। কত? 3 আর 0 যোগ করলে 3 হচ্ছে, আর 2 করতে 2 1 123 কত হচ্ছে? 123 বাই কত হচ্ছে? 8 হচ্ছে। 123 বাই কত হচ্ছে? 8 হচ্ছে। বুঝা গেছে? এটা হচ্ছে তোমাদের সঠিক উত্তর, 123/8। চলো পরের প্রশ্ন দেখি আমরা। পরের প্রশ্ন ঘরেরটা দেখো, 0.007 ও 0.7 এর মধ্যে কোনটি ছোট কোনটি বড়? এখানে আমরা সহজে বুঝতে পারছি দশমিক কোথায় আছে। আমরা প্রথমে দেখে নেব। দশমিকের আগের কোনো সংখ্যা যদি অসমান থাকে সেটা কিন্তু আমরা প্রথমে তুলনা করব। দেখতে পাচ্ছি দশমিকের আগের অঙ্কগুলো কি হচ্ছে? সমান আছে, অর্থাৎ 0 0 আছে। তখন আমরা বুঝতে পারবো না যে কোনটা ছোট কোনটা বড়। এরপর আমরা কি করব? দশমিকের জাস্ট পরে দশাংশ অঙ্ক দেখবো আমরা। দশাংশের যেটা বড় হবে সেটা বড় রাশি হবে। দেখতে পাচ্ছি দশাংশের 0 আছে এখানে, আর এখানে 7 আছে। দেখতে পাচ্ছি এটা হচ্ছে সবথেকে বড় রাশি আর এটা হচ্ছে সবথেকে ছোট রাশি। এটা হবে বড়, 0.7 হবে বড়, আর 0.007 হবে কি ছোট। বুঝেছো? তাহলে আমরা সমাধান করতে পেরেছি। চলো পরের প্রশ্ন দেখি আমরা। 5229.432 কে স্থানীয় মানে বিস্তার করো। তাহলে চলো একে আমরা স্থানীয় মানে বিস্তার করি। তাহলে প্রথমে কি বলা আছে? 5000 বলা আছে, 5299। তো 5000কে তাহলে 5229.432 এই সংখ্যাটাকে যদি আমরা স্থানীয় মানে বিস্তার করি সেক্ষেত্রে আমরা কি করব? প্রথমেই দেখতে পাচ্ছি দশমিকের আগে পূর্ণ সংখ্যাটার আগে বিশ্লেষণ করব। দেখো স্থানীয় মানে বিস্তার করব। দেখো একক দশক শতক হাজার, এটা হচ্ছে হাজার। কত হাজার আছে? 5000। আমরা 5000 লিখে দেব যুক্ত। একক দশক শতক, এটা হচ্ছে শতক মানে কি 100, অর্থাৎ কত শতক আছে? 2 শতক, অর্থাৎ 200 যুক্ত। তারপরে দশকের ঘরে কি আছে? 2 আছে। একক দশক, কত দশক আছে? 2 দশক আছে, অর্থাৎ 20। আর এখানে কত একক আছে? 9 একক। দশমিক পর প্লাস বা যোগ চিহ্ন বসে দাও। দশমিকের পর দশাংশ ঘরে 4 আছে মানে কি? একে 4/10, দশাংশ মানে 10, 4 বাই কত হচ্ছে? 10, অর্থাৎ 10 ভাগে 4 ভাগ। 4 দশাংশ মানে কত হচ্ছে? 10 ভাগের 4 ভাগ। আর তারপরে 3 শতাংশ হবে। দশমিকের পর প্রথম অঙ্ক হচ্ছে দশাংশ, তারপর শতাংশ, তারপর সহস্রাংশ। এটা আছে শতাংশ ঘরে 3 আছে মানে 3 শতাংশ, অর্থাৎ শতকরা, অর্থাৎ 100 ভাগের 3 ভাগ, আর 3 বাই কত হচ্ছে? 100 যুক্ত। তারপরে সহস্রাংশ ঘরে কত আছে? 2 আছে। সহস্রাংশ ঘরে 2 আছে মানে কত? আমরা দেখতে পাবো দশমিকের পর কতগুলো অঙ্ক পর হচ্ছে? 1 2 3 তিনটি অঙ্ক, অর্থাৎ একে বেড়ে 3টি শূন্য, অর্থাৎ 1000 ভাগের কত হবে? 1000 ভাগের কত হবে? 2 ভাগ। বুঝেছে? চলো এটা হচ্ছে তোমাদের সঠিক উত্তর। চলো পরের প্রশ্ন দেখি আমরা। 6 দাগের প্রশ্ন দেখো, শূন্যস্থান পূরণ করো। এখন ঘড়িতে 3টে বাজে। কটা বাজে? 3টে বাজে। ঘন্টার কাঁটা ও মিনিটের কাঁটা পরস্পর ড্যাশ ডিগ্রি এখন ঘড়িতে 3টে বাজছে। আমরা যদি ঘড়ি একটা অঙ্কন করি, যদি আমরা একটা ঘড়ি অঙ্কন করি সেক্ষেত্রে দেখতে পাবো 3টের দিকে থাকবে। 3টে বাজে মানে কি 3টের দিকে ঘন্টার কাঁটা থাকবে, আর 12টার দিকে কি থাকবে? মিনিটের কাঁটা থাকবে।
মিনিটের কাঁটা থাকবে। তাহলে এখানে কী কোণ উৎপন্ন হচ্ছে আমরা সহজে বুঝতে পারছি। ঘন্টার কাঁটা মিনিটের কাঁটা পরস্পর কত ডিগ্রি কোণ করে আছে? তাহলে পরস্পর কত ডিগ্রি কোণ করে আছে? 90 ডিগ্রি কোণ করে আছে। দেখো এটা সমকোণ, অর্থাৎ 90 ডিগ্রি কোণ করে আছে। কত ডিগ্রি? 90 ডিগ্রি। তাহলে আমরা গণিতের ভাষায় করতে পারি। আমরা জানি 12 থেকে 1 যদি হয়, তাহলে আমরা ঘড়ির কাঁটা, ঘড়ি আমি আগের ক্লাসে বুঝিয়ে দিয়েছি আমি। দেখো ঘড়ির কাঁটা, ঘড়ি যদি আমরা একটা অঙ্কন করি দেখতে পাবো যে 12, 1, 2, 3, 1, 2, 3, 1, 2 আর 3। দেখবে আমরা প্রতিটি ঘরের প্রতিটি, অর্থাৎ 12 থেকে 1 বা 1 থেকে 2 প্রতিটি ঘরের মধ্যে কত ডিগ্রি কোণ উৎপন্ন হবে? আমরা জানি 30 ডিগ্রি কোণ উৎপন্ন হবে। তাহলে কতগুলো ঘর হচ্ছে? 3টি ঘর। আর 3টি ঘর মানে 3টে 30, অর্থাৎ 3 3 9, 90 ডিগ্রি হচ্ছে। যখন 3টে বাজবে তখন কত ডিগ্রি কোণ উৎপন্ন করবে? তখন 90 ডিগ্রি কোণ উৎপন্ন করবে। কত ডিগ্রি? 90 ডিগ্রি কোণ উৎপন্ন করবে। বুঝেছে? চলো পরের প্রশ্ন দেখি আমরা। পরের প্রশ্ন কি বলা হচ্ছে যে অর্ধেকের প্রশ্ন দেখো, এই কোণটির আরেক নাম কি হয়? আমরা জানি এই কোণটির আরেক নাম হচ্ছে সমকোণ। সমকোণের মান কি হয়? সমকোণের মান হচ্ছে 90 ডিগ্রি সমকোণ। তাহলে পাশের চিত্রে COF ও COE কোণগুলি কী ধরনের হয় বলো তো? পাশের চিত্রে দেখো, এই যে পাশের চিত্র লক্ষ্য করতে পারছো তোমরা, এই চিত্রে দেখো COF, দেখো COF এটা কী কোণ হবে? এটা হচ্ছে দেখতে পাচ্ছি আমরা 90 ডিগ্রি কম, অর্ধেক অর্থাৎ কম হচ্ছে, সুতরাং এটা হবে সূক্ষ্মকোণ হবে। এটা সূক্ষ্মকোণ হবে। আর আরেকটা কী হচ্ছে যে COE, দেখো COE এটা কী কোণ হচ্ছে? এটা কি স্থূলকোণ হচ্ছে। এটা কী কোণ হচ্ছে? এখানে স্থূলকোণ হচ্ছে। এখানে বলা হচ্ছে এখানে COF হচ্ছে কি, তোমাদের পাশের চিত্রে COF হচ্ছে COF আমি এখানে লিখে দিচ্ছি। COF হচ্ছে সমান COF কোণ হচ্ছে গিয়ে তোমাদের, এটা হচ্ছে সূক্ষ্মকোণ। COF 90 ডিগ্রি কম হচ্ছে, সুতরাং এটা হচ্ছে সূক্ষ্মকোণ। 90 ডিগ্রি কম হলে কী হবে? সূক্ষ্মকোণ হয়। আর 90 ডিগ্রি বেশি হচ্ছে দেখো COE বলেছে, COE হচ্ছে এটা হচ্ছে তোমাদের স্থূলকোণ। 90 ডিগ্রি বেশি হচ্ছে, 90 ডিগ্রি বেশি হচ্ছে হলে কী হয়? স্থূলকোণ হয়। COE কী কোণ হচ্ছে? COE হচ্ছে স্থূলকোণ। কী কোণ? স্থূলকোণ। বুঝেছে? চলো আমাদের হয়ে গেছে 6 দাগের প্রশ্ন। দেখো প্রদত্ত কোণগুলির মধ্যে সূক্ষ্মকোণে ও স্থূলকোণের কোণটি লেখো। দেখো সূক্ষ্মকোণে ও স্থূলকোণে কোণটি লেখো। বলা হচ্ছে 92 ডিগ্রি আর 18 ডিগ্রি। আচ্ছা, এর মধ্যে কোনটা স্থূলকোণ হবে? প্রদত্ত কোণগুলির মধ্যে সূক্ষ্মকোণ ও স্থূলকোণ কোণটি লেখো। তাহলে সূক্ষ্মকোণ জানি কোনটা হবে? সূক্ষ্মকোণ হবে গিয়ে 90 এর কম হলে, আমরা জানি 90 এর কম হলে সূক্ষ্মকোণ হয়, 18 ডিগ্রি হচ্ছে সূক্ষ্মকোণ। আর হচ্ছে স্থূলকোণ কোনগুলো হবে? স্থূলকোণ হবে যে 90 এর বেশি, 180 এর কম, অর্থাৎ 90 এর বেশি হচ্ছে 92, এটা হচ্ছে স্থূলকোণ। বুঝা গেছে? এটা হচ্ছে কি কোণ? স্থূলকোণ। 92 ডিগ্রি হবে স্থূলকোণ আর 18 ডিগ্রি হবে সূক্ষ্মকোণ। বুঝা গেছে? চলো পরের প্রশ্ন দেখি আমরা। 6 দাগের প্রশ্ন দেখো, 5 সেমি, 2 সেমি ও 8 সেমি দৈর্ঘ্যের সরলরেখাংশ দিয়ে ত্রিভুজ তৈরি কি সম্ভব? যুক্তি দিয়ে লেখো। আমরা জানি ত্রিভুজের সূত্র আমরা সর্বদা জানি যে আমি আগের ক্লাসেও লিখে দিয়েছি। দেখো কোনো ত্রিভুজের বৃহত্তম বাহু অপেক্ষা ক্ষুদ্রতম বাহুদের যোগফল যদি বৃহত্তম বাহু অপেক্ষা বেশি হয়, সেক্ষেত্রে ত্রিভুজ অঙ্কন করা সম্ভব হবে। আর কখন হবে না সম্ভব? যখন বৃহত্তম বাহু অপেক্ষা ক্ষুদ্রতম বাহুদের যোগফল সমান অথবা কম হলে কিন্তু সেক্ষেত্রে ত্রিভুজ অঙ্কন করা সম্ভব হবে না। এই কথা তোমরা লিখে দেবে। বুঝেছো? আগের ক্লাসে আমি তোমাদের ভালো করে বুঝিয়ে দিয়েছি, এই কিন্তু ত্রিভুজ অঙ্কন করা সম্ভব নয়। বুঝেছো? যুক্তিটা কীভাবে দেবে আমি আগের ক্লাসে আগের মডেল স্কুলে বলে দিয়েছি, আর আজকেও তোমাদের বলে দিলাম, তোমরা শুনে শুনে ভালো করে খাতায় টুকে নিতে পারো। বুঝেছো? দাগের প্রশ্ন দেখো, সমকোণী ত্রিভুজের একটি কোণের মান 30 ডিগ্রি হলে, সমকোণী ত্রিভুজের একটি কোণের মান যদি 30 ডিগ্রি হয়, তাহলে অপর কোণ দুটির প্রত্যেকটির মান কত? আমি আগের ক্লাসে ওটা বুঝিয়ে দিয়েছি, এবারেও আমি লিখে দিচ্ছি। একটি হবে 90 ডিগ্রি হবে, আর একটি হবে 60 ডিগ্রি। তাহলে দুটি হবে, আর 90 ডিগ্রি হবে, আর একটা 60 ডিগ্রি হবে। বুঝা গেছে? একটি কোণ যদি একটি কোণের মান অলরেডি কোণের মান 30 ডিগ্রি বলা হয়েছে। আমরা জানি সমকোণী ত্রিভুজের একটি কোণ সর্বদা 90 ডিগ্রি হয়ে থাকে। আর অপর দুটি সূক্ষ্মকোণের মানের একটা হচ্ছে 30 ডিগ্রি, আর অপর কোণের মান বের করবো কীভাবে? 90 থেকে আমরা যদি 30 বাদ দিই কত হবে? 60 ডিগ্রি হবে। কত? 60 ডিগ্রি। বুঝা গেছে? চলো পরের প্রশ্ন দেখি আমরা, যে শূন্যস্থান পূরণ করবো। বলা হচ্ছে টয়ের বৃত্তের বৃহত্তম যা বৃত্তের কেন্দ্রবিন্দুগামী, সেটি হলো কোনটা হবে বলতো? যে বৃত্তের বৃহত্তম যা বৃত্তের কেন্দ্রবিন্দুগামী, সেটি হলো ব্যাস। কি হবে? ব্যাস হবে। বুঝেছো? ব্যাস হবে।
বৃত্তের ব্যাস লিখবে কি, বৃত্তের বলবে বৃত্তের ব্যাস, বুঝেছে? তাই বৃত্তের বৃহত্তম যা বৃত্তের কেন্দ্রবিন্দুগামী সেটি হলো কি বৃত্তের ব্যাস, বুঝেছে? পরের প্রশ্ন থেকে আমরা যে নির্দিষ্ট বক্ররেখা দিয়ে বৃত্তটি তৈরি হয় তার দৈর্ঘ্য কত হবে? যে নির্দিষ্ট বক্ররেখা দিয়ে বৃত্তটি তৈরি হয় তার দৈর্ঘ্যই কি হচ্ছে, তার দৈর্ঘ্যই পরিধি হয়। কি হয়? পরিধি। কি লিখবে তোমরা? পরিধি হয়। পরিধি, পরয়সী ধয়াসই, পরিধি। যে নির্দিষ্ট বক্ররেখা দিয়ে বৃত্তটি তৈরি হয় তার দৈর্ঘ্যই পরিধি। তারপরের প্রশ্ন দেখি আমরা। আচ্ছা, পরিধি কোনটা জানি? দেখো, আমরা যদি এই যে বৃত্ত যদি পেন্সিল কম্পাসে বৃত্ত অঙ্কন করি, এই যে প্রান্ত রেখাটা, প্রান্ত বক্ররেখাটা, একে আমরা কি বলি? পরিধি বলি। একে আমরা কি বলি? পরিধি বলি, বুঝেছো? চলো পরের প্রশ্ন থেকে আমরা প্যাটার্ন দেখে ফাঁকা ঘর পূরণ করো। তাহলে প্যাটার্ন দেখো, এখানে যে প্যাটার্ন দেওয়া আছে, এই যে প্যাটার্নটা দেওয়া আছে, এই প্যাটার্ন দেখেই ফাঁকা ঘর কোনগুলো আছে? একটা, দুটো। এই দুটো ফাঁকা ঘর আমাদেরকে পূরণ করতে হবে, বুঝেছো? চলো আমরা এই ফাঁকা ঘরে কী কী সংখ্যাগুলো আমরা বসাতে পারি সেটা আমরা একটু লিখি। তাহলে এখানে বলা আছে 12 আর 6, 12 আর 6, আর এখানে কত আছে? এখানে কি দেওয়া আছে? 80 দেওয়া আছে। দেখতে পাচ্ছি, দেখো এই 48 হয়েছে। দেখো এই সংখ্যার গুণের ফলে কি হচ্ছে? এই 48 হচ্ছে। 8 6 কত হয়? 8 6 48। এবার দেখতে পাচ্ছি আমরা 8 6 48 যদি হয়, এটাও সেরকম হবে। দেখো 12 সঙ্গে কত গুণ করলে 120 হবে? 12 সঙ্গে যদি 10 গুণ করি কত হচ্ছে? 12 10 120 হচ্ছে। 12 10 120। আর এই ঘরে কি হবে? তাহলে 6 এর সঙ্গে কত গুণ করলে এই সংখ্যা হবে? 12 6 কত হবে? 72 হবে। কত হবে? 72। দেখতে পাচ্ছি প্রতিটি বৃত্তের গুণফল পাশাপাশি দুটি বৃত্তের মানের গুণফল কি হয়? এই আয়তাকার ক্ষেত্রের ভিতরে থাকা সংখ্যাটির উত্তর হয়। অর্থাৎ 10-এর সঙ্গে যদি 8 আমরা গুণ করি কত হচ্ছে? 80 হচ্ছে। আবার 10-এর সঙ্গে যদি 12 গুণ করি কত হচ্ছে? 120 হচ্ছে। আর 12-এর সঙ্গে যদি 6 গুণ করি কত হচ্ছে? 72 হচ্ছে। আর 8-এর সঙ্গে যদি 6 গুণ করি 48 হচ্ছে। বোঝা গেছে তোমাদের? আশা করি তোমরা বুঝতে পেরেছো। চলো পরের প্রশ্ন থেকে আমরা হয়ে গেছে। 3 দেখে দেখো, 3 ক। এখন বাজে সকাল 10টা। তুমি সাইকেলে করে তোমার বাড়ি থেকে 4 কিমি দূরে তোমার কাকার বাড়িতে যেতে শুরু করলে। যদি তুমি সাইকেলে 45 মিনিট 3 কিমি যাও, তবে রাস্তায় 15 মিনিট বিশ্রাম নাও। তাহলে কটার সময় কাকার বাড়িতে পৌঁছবে? বোঝা গেছে? আমরা বেরিয়েছি এখন বাজে 10টা। এখন সকাল 10টা বেজেছে। সকাল 10টা বেজেছে। তুমি সাইকেল করে তোমার বাড়ি থেকে 4 কিমি দূরে তোমার কাকার বাড়ি। কত কিমি দূরে? 4 কিমি দূরে তোমার কাকার বাড়ি। 4 কিমি দূরে। দেখো, আমি যদি এখানে যদি বাড়াই, আমি বাড়ি থেকে বের হই 10টার সময়, সকাল 10টায় যদি বের হই, তাহলে আমার বাড়ি থেকে কাকার বাড়ি কত হচ্ছে? কত কিমি? 4 কিমি। দূরত্ব কত হবে? 4 কিমি। আমি সকাল 10টায় বেরিয়েছি। আর আমার বাড়ি থেকে কাকার বাড়ির দূরত্ব কত হচ্ছে? আচ্ছা, কাকার বাড়ির দূরত্ব হচ্ছে 4 কিমি। আমি কিসে করে যাচ্ছি? সাইকেল করে যাচ্ছি। সাইকেল করে তোমার বাড়ি থেকে 4 কিমি দূরে তোমার কাকার বাড়িতে যেতে শুরু করলে। 4 কিমি দূরে আমার কাকার বাড়ি। এখানে হচ্ছে আমার কাকার বাড়ি। যদি তুমি সাইকেলে 45 মিনিট 3 কিমি যাও এবং রাস্তায় 15 মিনিট বিশ্রাম নাও। বলেছে 4 মিনিটে বলেছে যদি তুমি সাইকেলে 45 মিনিটে 3 কিমি যাও, 45 মিনিটে 3 কিমি যাচ্ছি, তাহলে রাস্তায় কত মিনিট আমরা লেট করেছি? 15 মিনিট বিশ্রাম নিয়েছি। তাহলে কটার সময় কাকার বাড়িতে পৌঁছবে? তাহলে দেখতে পাচ্ছি আমরা কত কিমি পথ? 4 কিমি পথ বোঝা গেছে 4 কিমি পথ। আর রাস্তায় কিন্তু 15 মিনিট বিশ্রাম নিয়েছি। ভালো করে বোঝো। তাহলে দূরত্ব হচ্ছে 4 কিমি। আমি 45 মিনিটে 3 কিমি যাই। 45 মিনিটে 3 কিমি যাই। আর এখানে কিন্তু 4 কিমি দূরত্ব। অর্থাৎ 4 কিমি পথ আমাদের যেতে হবে। তাহলে আমরা কি লিখব? যে 3 কিমিতে যাই কত? 45 মিনিট। আর 4 কিমিতে যাব কত সেটা বের করতে হবে। আর মাঝে যেহেতু 15 মিনিট বিশ্রামে অতিবাহিত হয়ে গেছে, সুতরাং এই 15 মিনিটটা শেষে আমরা যোগ করব। চলো আমরা গণিতটা সমাধান করে দেখি। দেখো, যেহেতু আমি আগে বুঝিয়ে দিয়েছি একটু, এখন আমি ঐকিক নিয়মের সাহায্যে বিষয়টি সমাধান করব। তাহলে প্রথমে বলা হচ্ছে কি, প্রথমে দিয়েছে দুটো দূরত্ব দিয়েছে। প্রথমে রাস্তার দূরত্ব লিখবে। রাস্তার দূরত্ব একক কী আছে? কিমিতে আছে। রাস্তার দূরত্ব কিমিতে আছে। আর সময় কি দিয়েছে? সময় রয়েছে একক কী আছে? মিনিট। মিনিটে রয়েছে সময়। তাহলে প্রথমে আমরা লিখে দিতে পারি যে গণিতের ভাষায় সমস্যাটি হলো বলে আমরা এরকম টেবিল করে ফেলব। টেবিলটা করে ফেললাম আমরা।
টেবিল করার পর এখানে দূরত্ব দিয়েছে। প্রথমে বলা হয়েছে 3 কিমি যায় কত মিনিটে? 3 কিমি পথ যায় কত মিনিটে? 45 মিনিটে। এবার তারপরে হচ্ছে 4 কিমি পথ যাবে কত মিনিটে? জিজ্ঞাসা চিহ্ন। দেখতে পাচ্ছি রাস্তার দূরত্ব বাড়লে কিন্তু সময় বৃদ্ধি পাবে। যদি রাস্তার দূরত্ব যদি বৃদ্ধি পায় তাহলে সময়ের দূরত্ব বৃদ্ধি পাবে। যেহেতু গতিবেগ স্থির আছে, গতিবেগ স্থির থাকলে মনে রাখবে, গতিবেগ যদি স্থির থাকে সেক্ষেত্রে রাস্তার দূরত্ব বাড়লে আর সময় কিন্তু বৃদ্ধি পাবে। অর্থাৎ রাস্তার দূরত্ব আর সময় পরস্পর কী সম্পর্ক? সরল সম্পর্ক হয়ে থাকে। তাহলে আমরা কি লিখব? যে রাস্তার দূরত্ব ও সময় পরস্পর কী সম্পর্ক? পরস্পর সরল সম্পর্ক। সরল সম্পর্ক। এক্ষেত্রে আমরা করব যে এবার আমরা ওই কি নেমে করব যে 3 কিমি পথ যায়, লিখবে 3 কিমি পথ যায় কত মিনিটে? 45 মিনিটে। তাহলে 1 কিমি পথ যায় কত মিনিটে? তাহলে 45 বাই কত হবে? 3 মিনিট। তারপরে হচ্ছে 4 কিমি পথ, তাহলে 4 কিমি পথ যায় কত মিনিটে? তাহলে 45 বাই 3 গুণিত কত হচ্ছে? 4 কত হচ্ছে? সমান তাহলে 3 একে 3 1 15 3 5 15 15 4 কত হচ্ছে? 60 15 4 কত হচ্ছে? 60 মিনিটে। তাহলে 4 কিমি পথ যেতে সময় লাগবে কত হবে? 4 কিমি পথ যেতে সময় লাগবে কত হবে? 60 মিনিট। এবার বলা হয়েছে 60 মিনিট, 4 কিমি পথ যেতে সময় লাগে 60 মিনিট। পথে কিন্তু কত মিনিট বিশ্রাম নিয়েছে? 15 মিনিট। তাহলে মোট সময় লেখো, পথে বিশ্রামের সময় গেছে পথে 15 মিনিট। বিশ্রাম নিলে কাকার বাড়ি যেতে মোট সময় লাগবে তাহলে 60 মিনিট যুক্ত কত হচ্ছে? 15 মিনিট সমান কত হচ্ছে? 75 মিনিট। কত হচ্ছে? 75 মিনিট। আর আমরা 75 মিনিট জানি মানে কত জানি? 75 মিনিট মানে কি? 1 ঘন্টা 15 মিনিট। 1 ঘন্টা 15 মিনিট। 75 মিনিট মানে কত জানি আমরা? 1 ঘন্টা 15 মিনিট। মিনিটকে যদি ঘন্টা মিনিট করি তখন আমরা কী করবো? 60 দিয়ে ভাগ করব। তাহলে 75 ভাজিত কত হচ্ছে? 60। তাহলে 60 একে 60 কত নামলো? 5 নামলো আর 1 নামলো 15। অর্থাৎ 1 ঘন্টা কত মিনিট? 15 মিনিট। 1 ঘন্টা 15 মিনিট সময় লাগবে। তাহলে কাকার বাড়ি যেতে 1 ঘন্টা 15 মিনিট সময় লাগবে। তাহলে কখন পৌঁছাবো? বলা হচ্ছে সকাল 10টায় বেরিয়েছিলাম। সকাল 10টায় বেরোলে অতএব কাকার বাড়িতে কখন পৌঁছাবো? অর্থাৎ কাকার বাড়িতে পৌঁছবো কত মিনিটে? সকাল 10টার পর 1 ঘন্টা 15 মিনিট, অর্থাৎ সকাল 11টা 15 মিনিটে। সকাল 11টা 15 মিনিটে পৌঁছবো। বুঝা গেছে? সকাল 11টা 15 মিনিটে পৌঁছবো। চলো পরের প্রশ্ন দেখি আমরা। পরের প্রশ্ন বলা হচ্ছে, দেখো পরের প্রশ্ন বলা হচ্ছে 14টা পাম্প মেশিন 200 দিনে 28,000 লিটার জল তুলতে পারে। তা 40টা পাম্প মেশিনে 250 দিনে কত লিটার জল তুলবে? সেটা আমাদের ঐকিক নিয়মের সাহায্যে সমাধান করতে হবে। চলো আমরা গণিতটা সমাধান করি। প্রথমে তোমরা লিখবে গণিতের ভাষার সমস্যাটি হলো, গণিতের ভাষায় সমস্যাটি হলো, লেখো প্রথমে তোমরা টেবিল করবে একটা। একদিকে লিখবে পাম্প মেশিনের সংখ্যা, পাম্প মেশিন সংখ্যা কত আছে? টি আছে একক। তারপর সময় কি বলা হচ্ছে? সময় আছে দিনে, সম্পর্ক আছে বা সময় দেওয়া আছে দিনে। আর জলের পরিমাণ কত বলা আছে? জলের পরিমাণ
জলের পরিমাণ কি দেওয়া আছে, একক হচ্ছে লিটার। লিটার তাহলে আমরা কি করব, এরকম টেবিল করে দেবো। প্রথমে দেওয়া আছে যে 14টি পাম্প মেশিন বলা আছে, 14টি পাম্প মেশিন 200 দিনে 28,000 লিটার জল তুলতে পারে, 28,000 লিটার জল তুলতে পারে। এরপর বলা আছে 40টি পাম্প মেশিন, 40টি পাম্প মেশিন কত হচ্ছে 250 দিনে, 250 দিনে কত লিটার জল তুলতে পারবে, কত লিটার জল তুলতে পারবে। তাহলে এক্ষেত্রে আমরা কি করব, এক্ষেত্রে দেখো তাহলে পাম্প মেশিনের সংখ্যা স্থির রেখে লিখবে, পাম্প মেশিনের সংখ্যা স্থির রেখে সময়ের সঙ্গে জলের পরিমাণের সম্পর্ক কী লিখবে। দেখো যে পাম্প মেশিন, অর্থাৎ এখানে লেখো পাম্প মেশিন স্থির রাখো, পাম্প মেশিন স্থির রাখি, তাহলে পাম্প মেশিন স্থির রাখিয়ে পাম্প মেশিনের সংখ্যা স্থির রেখে সময়ের সঙ্গে জলের পরিমাণের সম্পর্ক কী সম্পর্ক করব। দেখো সময় যদি বাড়ে কিন্তু কী হবে, জলের পরিমাণও বাড়বে। যদি পাম্প মেশিন যদি 14টি পাম্প মেশিন যদি 200 লিটার 200 দিনে 28,000 লিটার জল তুলতে পারে, তাহলে 14টি পাম্প মেশিন 250 দিনে কত লিটার জল তুলতে পারবে, তা বেশি। সুতরাং তাহলে দিন সংখ্যা বাড়লে জলের পরিমাণও বাড়বে, ঠিক আছে। তাহলে এক্ষেত্রে কী সম্পর্ক হবে, সরল সম্পর্ক। কী লিখবে, পাম্প মেশিনের সংখ্যা, পাম্প মেশিনের সংখ্যা স্থির রেখে সময়ের সঙ্গে জলের পরিমাণের সম্পর্ক সরল, বুঝছে। আবার দেখো এখানে সময়টা স্থির রাখো, এখানে আমি পাম্প মেশিন স্থির রেখেছিলাম, এরপর তোমরা সময় স্থির রাখবে। তাহলে সময় স্থির রেখে লিখবে, সময় স্থির রেখে পাম্প মেশিনের সংখ্যার সঙ্গে জলের পরিমাণের সম্পর্ক কি হয়, সরল। দুটি সরল কীভাবে হচ্ছে দেখো, যদি সময় যদি স্থির রাখে আমি 200 দিনের মধ্যে জলটা তুলব 14টি পাম্প মেশিন, তাহলে এক্ষেত্রে দেখতে পাচ্ছি তাহলে দিন সংখ্যা স্থির থাকলে পাম্প মেশিনের সংখ্যা বৃদ্ধি পেলে জলের পরিমাণ বৃদ্ধি পাবে, ঠিক আছে। আর জলের পরিমাণ কম হলে নিশ্চয়ই পাম্প মেশিনের সংখ্যা কমছে, সুতরাং এক্ষেত্রে কী সম্পর্ক হবে, সরল সম্পর্ক। তাহলে এবার আমরা ঐকিক নিয়মের সাহায্যে গণিতটা সমাধান করব। চলো তাহলে প্রথমে লিখবে 14টি পাম্প মেশিন, কি লিখবে, 14টি পাম্প মেশিন 200 দিনে জল তুলতে পারে 28,000 লিটার, বুঝেছে। তাহলে ওই 14টি পাম্প মেশিন তাহলে একদিনে জল তুলতে পারে কত লিটার, তাহলে কীভাবে করবো আমরা এই যে সরল সম্পর্ক ছিল, তাহলে এই 200টা কী হবে, এর সঙ্গে ভাগ হবে, অর্থাৎ 2,800, অর্থাৎ 28,000 বাই কত হবে 20, 200, 28,000 বাই কত হবে 200 লিটার। এরপর লিখবো আমরা তাহলে একটি পাম্প মেশিন তাহলে একদিনে জল তুলবে, এটা ছিল কি 14টা কী ছিল উপরে ছিল, এক্ষেত্রে সরল সম্পর্ক ছিল, সুতরাং 14টা নিচে চলে আসবে, অর্থাৎ 28,000 বাই কত হচ্ছে 200 গুণিত কত হবে 14 লিটার। এরপর লিখবে, আবার লেখো ওই একটি পাম্প মেশিন যদি হয় সেক্ষেত্রে 100 কত হচ্ছে, এখানে 200 হচ্ছে 250 দিনে কত পরিমাণ জল তুলবে, তাহলে কী হবে, এদিকে কী হবে ব্যস্ত সম্পর্ক, নিচে যদি হচ্ছে সরল সম্পর্ক ছিল, এই ক্ষেত্রে কী হবে নিচের মানটা উপরে চলে যাবে, অর্থাৎ 28,000 গুণিত কত হবে, গুণিত 250 বাই কত হবে 200 গুণিত 14, হয়েছে লিটার।
এরপর বলা আছে এবার 40টি পাম্প মেশিন যদি হয়, 40টি পাম্প মেশিন কত দিনে? 40 দিনে কত পরিমাণ জল তুলতে পারবে? এক্ষেত্রে যেহেতু সরল সম্পর্ক ছিল সুতরাং 40টা উপরে চলে যাবে, অর্থাৎ 28,000 গুণিতক 250 গুণিতক কত হচ্ছে? গুণিতক 40 গুণিতক কত হচ্ছে? 40 বাই কত হবে? 200 গুণিতক কত হবে? 14। এবার আমরা কাটাকাটি করব বা লঘিষ্ঠ আকারে নির্ণয় করব। দেখো এর 200 দুটো শূন্য কাটি, আর এখানে 28,000 দুটো শূন্য কাটি, কত পড়ে থাকছে? 280 থাকছে, আর এখানে 2 পড়ে থাকছে। তাহলে আমরা কি করব? তাহলে 14 দুগুণে 28, 14 দুগুণে কত হচ্ছে? 28 আর 0, 14 শূন্যে 0, কত হচ্ছে? 20 থাকছে। এখানে 2 আছে, 2কে 40 কাটবো আমরা, 2 20-তে 40, 20 হচ্ছে, আর নিচে কিছু সংখ্যা থাকছে না, উপরে কি পড়ে থাকছে? সমান 20 গুণিতক 250 গুণিতক কত হচ্ছে? 20। আমরা কি করব? যে প্রতিটি সংখ্যার যে শেষে শূন্যগুলো আছে এগুলো বাদ দিয়ে দেব, পরে বসাবো। এখানে কটা শূন্য বাদ রাখছি ধরে নাও? 1টা, 2টো, 3টে। 3টে শূন্য আমরা কি বাদ দিয়েছি? 3টে শূন্য বাদ দিয়েছি। 3টে শূন্য বাদ দিয়েছি মানে কত হবে? তাহলে 25 দিনে 50, 50 দুগুণে কত হবে? 100, কত হবে? 100। আর শেষে কটা শূন্য ছিল? 1, 2, 3, 3টে শূন্য ছিল। 1, 2, 3, 3টে শূন্য। কত হলো? একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ। কত? 1 লক্ষ লিটার জল কি? 1 লক্ষ লিটার জল তুলতে পারবে। বুঝেছে? চলো আগের অ্যান্সারটা হলো কত? 1 লক্ষ লিটার হলো। আর তারপরে প্রশ্ন থেকে আমরা গয়ের দিকের প্রশ্ন বলা হচ্ছে কি, একটি শিক্ষণ ক্যাম্পে 250 জন শিক্ষার্থী গিয়েছে, তাদের মধ্যে 28 দিনের জন্য খাদ্য মজুদ আছে। শিবির চলাকালীন 17 দিন পর আরও 25 জন শিক্ষার্থী ক্যাম্পে এলো। এখন ওই খাবারে তাদের কতদিন চলবে? চলো আমরা গণিতটা করে ফেলি। দেখো প্রথমে কি লিখবে? এটা ছিল 3-এর গ ছিল, 3-এর গ লিখবে যে গণিতের ভাষায় সমস্যাটি হলো তাহলে প্রথমে কি আছে, কি মান আছে দেখো এখানে দিয়েছে জনসংখ্যা, এখন ওই খাবারের আর কতদিন চলবে? দিন সংখ্যা আমাদের বের করতে হবে। তাই প্রথমে তোমরা কি লিখবে? লোক সংখ্যা বা শিক্ষার্থীর সংখ্যা, আর এদিকে খাবারের পরিমাণ। তাহলে তোমরা টেবিল করে ফেলো। তাহলে একদিকে লিখবে 250 জন বলা হচ্ছে, 250 জন শিক্ষার্থী 28 দিনে খাবার মজুদ ছিল। শিবির চলাকালীন 17 দিন পর আরও কত হলো? আরও 25 জন শিক্ষার্থী ক্যাম্পে এলো। তাহলে কতদিন? 17 দিন পর, শিবির চলাকালীন 17 দিন পর, তাহলে আমাদের 28 দিনে খাবার ছিল, তাহলে 17 দিন পর 17 দিন পর্যন্ত তারা একসঙ্গে খেয়েছে। এখন কি করব আমরা? 28 থেকে আমরা 17 কি করব? বাদ দেব। তাহলে আমরা 28 থেকে আমরা কি বাদ দেবো? 28 থেকে 17 বাদ দেবো। তাহলে 28 থেকে 17 বাদ দিলে কত হচ্ছে? 11। আর এরপর বলা আছে আরও 25 জন শিক্ষার্থী ক্যাম্পে এলো। 250-এর সঙ্গে তোমরা কত? 25 যোগ করে দাও, কত হবে? 275। 275 জন শিক্ষার্থীর কতদিন খাবার চলবে? তাহলে এক্ষেত্রে আমরা কি করব? সম্পর্ক স্থাপন করব। তাহলে শিক্ষার্থীর সংখ্যা বৃদ্ধি পেলে খাবারের পরিমাণ কি কমবে? এক্ষেত্রে কি সম্পর্ক হবে? ব্যস্ত সম্পর্ক। কি সম্পর্ক? তাহলে শিক্ষার্থীর সংখ্যার সঙ্গে খাবারের পরিমাণের সম্পর্ক কি হবে? সম্পর্ক হবে ব্যস্ত সম্পর্ক হবে, তাই না? তা শিক্ষার্থীর সংখ্যা যদি বাড়ে, যে পরিমাণ খাদ্য ছিল সেক্ষেত্রে কি খাদ্যের পরিমাণ কমবে, হ্রাস পাবে। এক্ষেত্রে কী হবে? ব্যস্ত সম্পর্ক হবে বা বিপরীত সম্পর্ক। তাহলে ব্যস্ত সম্পর্ক বা বিপরীত সম্পর্ক। তাহলে এবার আমরা লিখবো যে 250 জন শিক্ষার্থীর খাবার চলে কতদিন? তাহলে 11 দিন। তাহলে একজন শিক্ষার্থীর খাবার চলে কত হবে? তাহলে একজন যদি ওই খাবারটা খায় সেক্ষেত্রে বেশি দিন যাবে। তাহলে 250 গুণিতক 11।
দিন। আর বলা আছে 275 জন শিক্ষার্থীর খাবার চলে কত হবে? তাহলে 250 কি বলা আছে? 250 গুণিতক 11 বাই কত হবে? 275। যেহেতু শিক্ষার্থীর সংখ্যা বাড়ছে, এই ক্ষেত্রে খাবারের পরিমাণ আরও কমে যাবে। সেক্ষেত্রে আমরা কী করবো? ভাগ করব। তাহলে আমরা কাটাকাটি করে ফেলি। তাহলে কত হচ্ছে? 11 দুগুণে 22, 5 55, 11 5 55। তাহলে 25 একে 25, 0 25 শূন্যে 0। কতদিন? তাহলে 10 দিন চলবে। কতদিন? 10 দিন চলবে। তাহলে ওই পরিমাণ খাদ্য ওই 275 জন শিক্ষার্থীর ওই পরিমাণ খাদ্য কতদিন চলবে? 10 দিন চলবে। কতদিন? 10 দিন চলবে। ঠিক আছে? চলো আমরা পরের প্রশ্ন দেখি। পরের প্রশ্ন কি বলা আছে? এটা অবশ্যই পরিচিত প্রশ্ন, তোমরা বারবার প্র্যাকটিস করেছো, পূর্বের মডেল স্কুলগুলোও করেছো, আর দ্বিতীয় পর্যায়ের মূল্যায়নেও এই গণিতগুলো অনেক করেছো। 14.09 মিটার লম্বা বাঁশে 4.2 মিটার কাদায় ও 3.01 মিটার জলে আছে। জল ও কাদায় মোট কত ডুবে আছে? জল ও কাদার উপরে কত মিটার বাঁশ আছে? এটা আমরা আগে করেছি, বহুবার করেছি। চলো আমরা এটা পুনরায় দেখে নিই। দেখো যে প্রথমে তোমরা লিখবে বাঁশের দৈর্ঘ্য কত ছিল? 14.09 মিটার বাঁশের দৈর্ঘ্য ছিল। তারপর লিখবে কাদায় ডুবে রয়েছে কতটা পরিমাণ? কাদায় ডুবে রয়েছে 4.2 মিটার এবং জলে রয়েছে কত মিটার? 3.01 মিটার। হয়েছে? তারপর লিখবে জল ও কাদায় মোট ডুবে আছে কত? এক্ষেত্রে তোমরা কি এই দুটো পরিমাণকে তোমরা যোগ করবে। 3.01-এর সঙ্গে 4.2 যোগ করবে। যোগ করার পর কত হচ্ছে? 7.01 মিটার। তাহলে জল ও কাদায় মোট ডুবে আছে কত মিটার? 7.21 মিটার। এরপর বলা আছে যে কতটা পরিমাণ উপরে রয়েছে, জলের উপরে কত পরিমাণ রয়েছে। আবার দেখো জল ও কাদার উপরে রয়েছে কত মিটার। তাহলে আমরা কি করব? 14.09 থেকে 7.21 আমরা বাদ দেবো। বাদ দিলে কত হবে? 6.88 মিটার থাকবে। বোঝা যাচ্ছে? এগুলো তোমরা বারবার প্র্যাকটিস করেছো, এগুলো কারোর হয়তো তোমাদের কোনো সমস্যাই হবে না। চলো আমরা পরের প্রশ্ন দেখি। পরের প্রশ্ন দেখো, 75 লিটার কেরোসিন তেল ও 25 লিটার পেট্রোল সমান মাপের টিনে এমনভাবে ভর্তি করে রাখতে হবে যাতে দুই প্রকার তেল মিশে না যায়। কমপক্ষে কতগুলি টিনে তা করা যাবে? প্রতি টিনে কত লিটার তেল ধরবে সেটা তোমরা লসাগুর সাহায্যে তোমাদের নির্ণয় করতে হবে। চলো আমরা গণিতের সমাধান করে ফেলি। তোমরা কি করবে? 75 আর 25কে তোমরা কি করবে? লসাগু করে দেবে। 75 আর 25কে তোমরা কি লসাগু করে দেবে। তাহলে এক্ষেত্রে কি হবে? দেখো এক্ষেত্রে তোমরা কি 75 আর 25 কোন সংখ্যা দ্বারা বিভাজ্য হবে? 5 দ্বারাও যায়। এক্ষেত্রে তোমরা কি করবে? সরাসরি 25 দিয়ে করে দাও। তাহলে 25 3 75 আর 25 একে 25। দেখতে পাচ্ছি আমরা এই 25 লিটার তেল কিন্তু থাকবে। 25 লিটার তেল থাকবে। তাহলে এখানে কি বলা আছে? প্রতি টিনে কত লিটার তেল থাকবে? প্রতি টিনে 25 লিটার করে তেল থাকবে। প্রতিটি টিনে 25 লিটার। অতএব লিখব প্রতিটি টিনে 25 লিটার করে তেল থাকবে, করে তেল ধরবে। বুঝেছে? এবং দেখো নিচে দেখো কতগুলো টিনে থাকবে? 75 লিটার যে ছিল সেখানে কেরোসিনটা যে 75 লিটার ছিল, সেই 75 লিটার কেরোসিন যদি প্রতিটা টিনে 25 লিটার করে থাকে, তাহলে সেক্ষেত্রে কতগুলো টিন লাগবে? 3টি টিন লাগবে। তাহলে এবার লেখো যে কমপক্ষে কতগুলো টিনে তা করা যাবে। আর 75 লিটার যে কেরোসিন থাকবে কতগুলো টিনে থাকবে? 3টি টিনে থাকবে। আর যে 25 লিটার পেট্রোল ছিল সে কতগুলো টিনে থাকবে? 1টি টিনে। তাহলে মোট কত হলো? অতএব কমপক্ষে 3 যুক্ত 1 সমান 4। 4টি টিনে তা রাখা যাবে। বোঝা গেছে? চলো এইগুলো তোমাদের তৃতীয় পর্যায়ক্রম মূল্যায়নের গণিতের তোমাদের 12 নম্বর মডেল স্কুলে সম্পূর্ণ সমাধান করেছে। তো আজকের আমি মোট 12টি মডেল স্কুল করেছি। এর পরের ক্লাসে আমি তোমাদের জন্য 13 নম্বর মডেল স্কুলটা সম্পূর্ণ সমাধান করব। তোমাদের যদি ভালো লাগে তোমরা অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করে বন্ধুদেরকে শেয়ার করো। কেমন?